अपना भरोसा को बना ले भाई अपना, अपनी मेहनत को अपना गुरु कर दे। और अगर लोगों की बोली को बंद करनी है मेरे भाई, तो लोगों की सुनना बंद और खुद को टाइम देना शुरू कर दे। जय हिंद दोस्त, डिफेंस ब्लग्स চ্যানেলে সবাইকে স্বাগত। সংবিধানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে দুটো ক্লাস করানো হয়েছে, আজকে তার থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে এই ক্লাস। যারা আগের দুটো ক্লাস দেখেছো তারা সবাই প্রশ্নগুলো পারবে। তোমরা স্টপ করে করে অ্যান্সারগুলো নিজেরা দেওয়ার চেষ্টা করবে। আর যারা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট হয়ে এসেছে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নিম্নলিখিত কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা 22শে অক্টোবর 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমফে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেগুলেটিং অ্যাক্ট 1773। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন আইন দ্বারা ভারতে ফেডারেল কোর্ট স্থাপিত হয়েছিল? দেখো, দিল্লিতে ফেডারেল কোর্ট স্থাপিত হয়েছিল, ভারতের দিল্লিতে 1 অক্টোবর 1937 সালে। আর 1935 সালের ভারত শাসন আইনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম প্রধান বিচারপতি ছিলেন কিন্তু মরিস গোয়ার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত শাসন আইন 1935। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটানো হয়? 1813 সালের চার্টার অ্যাক্টের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটানো হয়। শুধুমাত্র চা এবং চীনের সাথে যে বাণিজ্য সেটা বহাল রেখে দেওয়া হয়। আর 1813 সালের চার্টার অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটিয়ে সমস্ত ইউরোপীয়দের জন্য বাণিজ্য খুলে দেওয়া হয়, যাতে তারা বাণিজ্য করতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্টার আইন 1813। নেক্সট, কোন আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদ বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হয়, বাজেট পর্যালোচনা ক্ষমতা দেওয়া হয়? কোন আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদ বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেট পর্যালোচনা ক্ষমতা দেওয়া হয়? দেখো, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু গঠন করা হয়েছিল 1853 সালের চার্টার অ্যাক্টের দ্বারা। আর এই বাজেট পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছিল 1892 সালের আইন দ্বারা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত পরিষদ আইন 1892। তোমরা যদি আগের ক্লাসগুলো সবাই দেখো তাহলে এই প্রশ্নগুলো সব পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো তোলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন বছর ভারতে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়? ভারতে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1 অক্টোবর 1937 সালে। 1935 সালের ভারত শাসন আইন দ্বারা প্রধান বিচারপতি ছিল মরিস গোয়ার। তাহলে কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1937 সালে। তাহলে এখানে সঠিক অপশন হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে দ্বৈত শাসন বলতে কী বোঝায়? ভারতের ইতিহাসে দ্বৈত শাসন বলতে কী বোঝায়? ভারতের ইতিহাসে দ্বৈত শাসন বলতে বোঝায় প্রাদেশিক আইন তৈরির বিষয়কে দুটি ভাগে ভাগ করা। এই প্রদেশে দ্বৈত শাসন চালু হয় 1919 সালের ভারত শাসন আইন। আর
কেন্দ্রে দ্বৈত শাসন চালু হয় কিন্তু 1935 সালের ভারত শাসন আইনে। তাহলে এখানে সঠিক অপশন হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? আগের প্রশ্নেই বললাম 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। আর যদি বলে রাজ্যে বা প্রদেশে, রাজ্য হয়েছিল 1919 সালের ভারত শাসন আইনে। ভারত পরিষদ আইন 1909 নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কযুক্ত? 1909 সালে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গঠন করা হয়েছিল। পৃথক নির্বাচন মণ্ডলী গঠন করা হয়েছিল। তাহলে এখানে সঠিক অপশন হয়ে যাবে এ। আর বিকেন্দ্রীকরণ হয় 1861 সালের ভারত পরিষদ অধিনিয়মে। আর কেন্দ্রীকরণ শুরু হয়েছিল 1773 সালের রেগুলেটরি অ্যাক্টে। আর কেন্দ্রীকরণ সম্পূর্ণ হয়েছিল কিন্তু 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। মনে রাখবে এটা। আর দ্বৈত শাসন রাজ্যে হয়েছিল 1919 আর কেন্দ্রে হয়েছিল 1935। আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল এটা গঠন করা হয়েছে 1853 সালের আইন দ্বারা। নিম্নলিখিত কোন সাংবিধানিক আইনে স্বৈরাচারী বা নীতি বা একনায়কতন্ত্র নীতি চালু হয়েছিল? এটা চালু হয়েছিল ভারত শাসন আইন 1935 দ্বারা। নেক্সট, কোন আইনের দ্বারা কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়? কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছিল 1919 সালে। আর রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছিল 1935 সালে। আর কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছিল আর রাজ্যে হয়েছিল 1919 সালে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর রাজ্যে হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা। আর 1935 সালে রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হলো আর কেন্দ্রে হলো দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে এখানে কী হবে? কোন আইনের দ্বারা কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়? কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয় 1919 সালের ভারত শাসন আইনে। বর্তমানে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন আইনের একটি অবশেষ? কোন আইনের অবশেষ? এটা হচ্ছে ভারত শাসন আইন 1935 সালের অবশেষ। 1935 সালে ভারত শাসন আইনে তখন যে ভাইসরয় ছিল তাকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আর বর্তমানে যদি দেখি, বর্তমানে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা কত নম্বর ধারায় রয়েছে? রাষ্ট্রপতির রয়েছে 123 নম্বর ধারায় অধ্যাদেশ জারি করতে পারে। আর রাজ্যপাল কিন্তু 213 নম্বর ধারা অনুসারে অধ্যাদেশ জারি করতে পারে। নেক্সট, কোন পরিকল্পনাতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছিল। 3টি ভাগে ভাগ করা হয়েছিল: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর হচ্ছে যৌথ তালিকা। কেন্দ্র তালিকায় তখন বিষয় ছিল হচ্ছে 59টি বিষয় ছিল, রাজ্য তালিকায় ছিল 54টি বিষয় আর যৌথ তালিকায় ছিল কিন্তু 36টি বিষয়। আর অবশিষ্ট যে ক্ষমতাটা ছিল, অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলকে কিন্তু অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল। আর এখন যদি দেখি বর্তমানে মূল সংবিধান, আর বর্তমানে যদি দেখি মূল সংবিধান বলতে যখন 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান কার্যকর হয় তখন মূল সংবিধানে কেন্দ্রের তালিকায় ছিল মোট বিষয় ছিল 97টি বিষয় ছিল কেন্দ্র তালিকায়। বর্তমানে রয়েছে কিন্তু 98টি বিষয়। আর রাজ্য তালিকায় মূল সংবিধানে ছিল 66টি বিষয়, বর্তমানে রয়েছে 59টি বিষয়। আর যৌথ তালিকায় মূল সংবিধানে ছিল 47টি বিষয়, বর্তমানে কিন্তু রয়েছে 52টি বিষয়। আর অবশিষ্ট ক্ষমতা কিন্তু দেওয়া আছে এখন বর্তমানে সংসদকে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার কী হবে? 1935 সালে ভারত শাসন আইন 1935। নেক্সট,
ভারতে কেন্দ্রে ফেডারেল সিস্টেম এবং দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কোন আইন দ্বারা? এটা হয়েছিল কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা বলেছি 1935 সালে ভারত শাসন আইন দ্বারা চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতে অল ইন্ডিয়া ফেডারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অল ইন্ডিয়া ফেডারেশন প্রতিষ্ঠার বিধান অন্তর্ভুক্ত ছিল কোন পরিকল্পনাতে? অল ইন্ডিয়া ফেডারেশন কিন্তু গঠিত হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে। তাহলে সঠিক অপশন হয়ে যাবে সি, ভারত শাসন আইন 1935। নেক্সট কোশ্চেন, যুক্তরাষ্ট্র বা ফেডারেশনের প্রতিষ্ঠা হয় 1935 সালে এবং ভারত শাসন আইনে, এবং অবশিষ্ট ক্ষমতা কাকে দেওয়া হয়? বলে দিয়েছিলাম অবশিষ্ট ক্ষমতা দেওয়া ছিল গভর্নর জেনারেলকে, আর তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়েলিংটন। গভর্নর জেনারেল বা ভাইসরয় লর্ড ওয়েলিংটন। ভাইসরয়। নিম্নলিখিত কোনটি 1935 সালের ভারত শাসন আইনের একটি বৈশিষ্ট্য নয়? অল ইন্ডিয়া ফেডারেশন গঠন 1935 সালে হয়েছে। প্রাদেশিক স্বায়ত্তশাসন, এটাও 1935 সালে ভারত শাসন আইনে হয়েছে। আর কেন্দ্রীয় দ্বৈত শাসন ব্যবস্থা চালু, এটাও 1935 সালের ভারত শাসন আইনে হয়েছে। তাহলে ভারত সচিবের পদের যে সমাপ্তি সেটা হয়েছিল 1947 সালের ভারত শাসন আইনে, ভারত স্বাধীনতা আইনে। তাহলে এখানে সঠিক অপশান হয়ে যাবে বি। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, সঠিক অপশান হয়ে যাবে বি। 1947 সালের স্বাধীনতা আইনে হয়েছিল, ভারত সচিবের পদের সমাপ্তিকরণ করা হয়েছিল। আর এই ভারত সচিবের পদের সৃষ্টি কিন্তু করা হয়েছিল 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারত শাসন আইন 1935 গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, ভারত শাসন আইন 1935 গুরুত্ব এই জন্যই যে ভারত শাসন আইন 1935 থেকে বর্তমানে যে সংবিধান আমাদের গ্রহণ করা হয়েছে, এই সংবিধানের 70% কিন্তু এই ভারত শাসন আইন 1935 থেকে হুবহু কপি করে নেওয়া হয়েছে। তাহলে এটি ভারতীয় সংবিধানের প্রধান উৎস। অপশান হয়ে যাবে এ, ভারত শাসন আইন 1935 গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতীয় সংবিধানের প্রধান উৎস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন আইন দ্বারা বার্মাকে ভারতের থেকে আলাদা করা হয়? 1935 সালে ভারত শাসন আইনে কিন্তু বার্মাকে ভারতের থেকে আলাদা করা হয়েছিল। সঠিক অপশন হয়ে যাবে সি। নেক্সট, আচ্ছা, গণপরিষদের নির্বাচিত সদস্য দ্বারা সংবিধান তৈরির প্রস্তাব দিয়েছিল কোন পরিকল্পনা? আচ্ছা, প্রথম বলে রাখি, প্রথম প্রস্তাব কিন্তু করেছিল 1934 সালে এম.এন. রায়। এই প্রস্তাবটা গণপরিষদের সংবিধান সভা গঠনের প্রথম প্রস্তাব কিন্তু করেছিল এম.এন. রায় 1934 সালে। আর 1946 সালে সংবিধান সভা গঠন করা হয় 1946 সালে 6 ডিসেম্বর ক্যাবিনেটের প্ল্যান অনুযায়ী, ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী, ক্যাবিনেট মিশনের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী কিন্তু গঠন করা হয় গণপরিষদ। তাহলে ক্যাবিনেট মিশন। আচ্ছা, আর যদি বলি ক্রিপস মিশন, ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসেছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এসেছিল কী করতে? ভারতীয়দের পূর্ণ সমর্থন ও সহযোগিতা আদায় করতে। আর এই ক্রিপস মিশনের প্রস্তাবকে কিন্তু গান্ধীজি বলেছিল পোস্ট ডেটেড চেক। মনে রাখবে এটা। পোস্ট ডেটেড চেক বলেছিল গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবকে। আর ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে এসেছিল, ভারতের দিল্লিতে 1946 সালে 24শে মার্চ 1946 সালে ভারতে এসেছিল। আর তার প্রস্তাব পেশ করেছিল 16ই মে 1946 সালে। তাদের প্রস্তাবটা পেশ করেছিল। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন ক্লিমেন্ট এটলি, যিনি পাঠিয়েছিলেন 3 জন এসেছিল ক্যাবিনেট মিশনের হয়ে। মনে রাখবে নামগুলো, লর্ড পেথিক লরেন্স,
স্টাফোর্ড ক্রিপস, আর A.V. আলেকজান্ডার। তাদের প্রধান উদ্দেশ্য কিন্তু ছিল ভারতে গণপরিষদ বা সংবিধান সভা গঠন করা। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না? ক্যাবিনেট মিশনের সদস্য কে কে ছিল? পেথিক লরেন্স ছিল, স্ট্যাফোর্ড ক্রিপস ছিল, A.V. আলেকজান্ডার ছিল। তাহলে চার্লস উড কিন্তু ছিল না, তাহলে সঠিক আনসার হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন। ভারতের গণপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল আগেই বললাম ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 দ্বারা। আর গণপরিষদ গঠন হয় কবে? 1946 সালের 6 ডিসেম্বর। মনে রাখবে। গণপরিষদের জন্য একটি ধারণা প্রথম প্রস্তাব করেছিল 1934 সালে M.N. রায়, যিনি ছিলেন কিন্তু স্বরাজ পার্টির প্রবক্তা। তাহলে গণপরিষদের জন্য একটি ধারণা প্রথম প্রস্তাব করেছিল স্বরাজ পার্টির পক্ষ থেকে 1934 সালে M.N. রায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রাখি। 1934 সালে M.N. রায় স্বরাজ পার্টির পক্ষ থেকে তিনি এই প্রস্তাব প্রথম রেখেছিলেন যে একটা সংবিধান সভা গঠনের প্রয়োজন, সেই প্রস্তাবটা প্রথম রেখেছিলেন। এবং 1936 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস জওহরলাল নেহেরু কিন্তু সভাপতিত্বে লখনৌ অধিবেশনে গণপরিষদের দাবি উঠেছিল। আর 15ই নভেম্বর 1939 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠনের দাবি করেছিলেন এবং এই দাবিটা 1940 সালে ব্রিটিশরা গ্রহণ করে নিয়েছিল। আর 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদের জন্য প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, 46 এটা। থ্যাংক ইউ। সংবিধানের যে দুটো ক্লাস করেছিলাম তার মধ্যে যতগুলো MCQ আসতে পারে, যেগুলো পরীক্ষায় এসেছে বারবার, সেই ধরনের কোশ্চেন নিয়ে এই ভিডিওটিও করেছিলাম। আবার নেক্সট একটা করে অধ্যায় আমি শেষ করব এবং তার মধ্যে থেকে যেগুলো MCQ পরীক্ষায় আসছে বারবার সেই সব কোশ্চেনগুলো নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয়। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।